গণভোটের রায় অনুযায়ী আমরা যদি দেখি ৩০ দিনের মধ্যে এই সংবিধান সংস্কার পরিষদের সভা হওয়ার কথা, কিন্তু বিএনপি যেখানে শপথ নেয়নি সেখানে কোরাম অর্থাৎ ৭ জন সদস্যের পূর্ণ হলেও শুধুমাত্র বিরোধী দলকে নিয়ে এই পরিষদ চালানো কি সাংবিধানিকভাবে সম্ভব কিনা, আর ৩০ দিনের মধ্যে পরিষদের সভা হওয়া কি বাধ্যতামূলক কিনা? এটা খুবই দুঃখজনক যে এই সংবিধান পরিষদটা গঠিত হতে পারলো না। কারণ এটা বিশেষ করে আমি মনে করি যে এটা যে গঠিত হতে পারেনি, এতে করে তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের পরিবর্তনের, সেই আকাঙ্ক্ষাটা একটা চ্যালেঞ্জের মুখে পড়ল। এবং আমি মনে করি এটা এখনো সমাধান সম্ভব এবং বিএনপি এখনো এই শপথ নিতে পারেন যাতে করে সংবিধান সংস্কার পরিষদটা গঠিত হতে পারে। এবং এই যে সংবিধান সংস্কার পরিষদটা গঠিত হলো না এবং যেই যুক্তিতে এই শপথ নেওয়া থেকে বিএনপি বিরত থাকলেন, সেই যুক্তিটাকে সঠিক বলা যায় না। কারণ ওনারা যেটা বলছেন যে এই সংবিধান সংস্কার পরিষদের ধারণা এবং এই সংবিধান পরিষদের শপথ, এই বিষয়গুলো সংবিধানে নেই, যার ফলে ওনারা এই শপথ নেওয়া থেকে বিরত থেকেছেন। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু যে জনগণ কিন্তু সবকিছুর উপরে, জনগণ এমনকি সংবিধানেরও উপরে। এবং এটার কিছুটা প্রতিফলন আমাদের সংবিধানের ৭ অনুচ্ছেদে পাওয়া যায়, যেখানে বলা আছে যে জনগণ সকল ক্ষমতার মালিক। কাজেই আপনাকে বুঝতে হবে যে জনগণ এমনকি সংবিধানেরও উপরে। কাজেই এই যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার বিষয়টি এবং কি প্রক্রিয়ায় এই পরিষদের শপথ হবে, এই পরিষদের কার্যাবলী কি হবে, এই সমস্ত কিছু কিন্তু জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশে সন্নিবেশিত ছিল। এবং এই আদেশটা কিন্তু গণভোটে প্রেরণ করা হয়েছে। গণভোটে যেই 4টা সংস্কারের প্রশ্নে জনগণের মতামত চাওয়া হয়েছে, তার সাথে সাথে কিন্তু জনগণ এই সংবিধান সংস্কার আদেশটা সমর্থন করেন কিনা সেই ব্যাপারেও জনগণের মতামত চাওয়া হয়েছে। এবং জনগণ যখন বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে, 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠ ভোটে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটাকে সম্মতি দিয়েছেন, তখন এটার একটা আইনগত কার্যকারিতা তৈরি হয়েছে। এটা বলা সম্ভব নয় যে এটা শুধুমাত্র রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত একটি আদেশ এবং রাষ্ট্রপতির এ ধরনের আদেশ জারি করার ক্ষমতা নেই, কাজে আমরা এই আদেশ মানতে বাধ্য না। এই কথা বলা সম্ভব হতো যদি গণভোটের ফলাফল না হতো। কিন্তু গণভোটের ফলাফল যেহেতু হ্যাঁ হয়েছে, এটা জনগণের কর্তৃক তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে এটাকে সম্মতিপ্রাপ্ত একটা আইনি দলিল এটা রূপান্তরিত হয়েছে। এবং জনগণ, যেমনটা আমি বলছিলাম যে জনগণ কিন্তু সংবিধানেরও উপরে। কাজেই জনগণ কর্তৃক সম্মতিপ্রাপ্ত একটা বিষয়ের ব্যাপারে অনুসরণ না করার ব্যাপারে সংবিধানের দোহাই দেওয়াটা খুব যুক্তিসঙ্গত বলে আমার মনে হয় না। এবং এটা তো একটা দিক গেল যে এটা জনগণের সার্বভৌম ক্ষমতার একটা প্রতিফলন এই আদেশকে এখন বলতে হবে গণভোটের ফলাফল পরে। আরও একটা দিক থেকে আপনি এটা দেখতে পারেন, সেটা হলো এই যে শপথটা নেওয়া হলো না, এতে করে বিএনপি এক ধরনের জনগণের রায়কে উপেক্ষা করলো। প্রথমত গণভোটের রায়কে ওনারা উপেক্ষা করলেন। গণভোটে 2/3 বেশি মানুষ এটা সমর্থন করেছেন। আর দ্বিতীয়ত ওনারা ওনাদের নিজেদের রাজনৈতিক প্রতিশ্রুতি থেকেও সরে আসলেন। কারণ আপনার মনে থাকবে যে নির্বাচনের আগে এখন যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তখন বিএনপি চেয়ারপারসন ছিলেন, তিনি জনসভায় সুস্পষ্টভাবে বলেছেন যে আপনারা 12 তারিখে দয়া করে হাঁয়ের পক্ষে ভোট দিয়ে আসবেন। তো ওনারা তো এই জিনিসটা একটা রাজনৈতিক কমিটমেন্ট, নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে তখন এই পজিশনটা নিয়েছেন। ওনাদের যেমন অন্য আরও নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড, এসবের মতো গণভোটে হাঁয়ের পক্ষে রায় দেওয়াটা ওনাদের একটা নির্বাচনী অবস্থান। এবং এই প্রশ্ন তো আপনি করতেই পারেন, যদি ওনারা তখন সেই অবস্থান না নিতেন, না এর পক্ষে অবস্থান নিতেন, তখন কি ওনারা এত সংখ্যাগরিষ্ঠ ভোট পেতেন কিনা, এই প্রশ্ন তো আপনি করতেই পারেন। কাজেই ওনারা যে এত বিপুলভাবে বিজয়ী হয়েছেন এবং হাঁয়ের পক্ষে অবস্থান নিয়ে বিজয়ী হয়েছেন, কিন্তু এখন ওনারা যেই কাজ করছেন, এই কাজটা করা সম্ভব ছিল শুধুমাত্র যদি গণভোটে
না জয়যুক্ত হতো। কাজেই এভাবে দেখলে তো আপনি বলতে পারেন যে ওনারা ওনাদের নির্বাচনী প্রতিশ্রুতি থেকেও সরে আসছেন। সেই হিসাবে আমি তো মনে করি এই যে শপথটা নেওয়া হলো না, এর ফলে গণরায়কে দুইভাবে উপেক্ষা করা হলো। এক হলো গণভোটের ফলাফলকে উপেক্ষা করার মাধ্যমে, আরেকটা হলো নির্বাচনের আগে ওনারা বলেছেন হ্যাঁ এর পক্ষে, কিন্তু এখন যেটা কাজ করলেন সেটা সম্ভব ছিল শুধুমাত্র নাই জয়যুক্ত হলে। সেই ক্ষেত্রে তো নির্বাচনের আগে ওনাদের নায়ের পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো ওনারা নেননি। কাজে এটা দুঃখজনক, তবে এটা আমি মনে করি যে এটা এখনো সমাধান সম্ভব। ওনারা আবার শপথ নিতে পারেন এবং তখন সংবিধান সংস্কার পরিষদ গঠিত হতে পারে এবং সেখানে সংবিধান সংস্কারগুলো বাস্তবায়ন করা যেতে পারে। আচ্ছা, একটা বিষয় সেটি হচ্ছে জয়যুক্ত হয়েছে গণভোটে, এখানে বিএনপির যে নোট অফ ডিসেন্টগুলো ছিল, সেই ডিসেন্টগুলো তো মানুষ সম্মত হয়েছে, এমনটা কি বলা যায় কিনা, এমন বলার সুযোগ আছে কিনা? এই ডিসেন্টের বিষয়টাকে আমি খুব বড় করে দেখতে চাই না, কারণ এটা নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে। প্রথমত আমাদের যেটা প্রয়োজন ছিল যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা প্রয়োজন ছিল এবং সেখানে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং সেখানে নিশ্চয়ই আলাপ আলোচনা করে একটা পথ নিশ্চয়ই পাওয়া যেত জুলাই সনদকে যতটা সম্ভব বাস্তবায়ন করার, এবং সেই পদ্ধতিটা অনুসরণ করাটাই সর্বোত্তম ছিল। এবং এ কারণে যে এখন আমরা যদি সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে না পারি, তখন এই জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই আকাঙ্ক্ষার যে সমস্ত সংস্কার ছিল এগুলো আমাদেরকে সংবিধানের 142 অনুচ্ছেদের আলোকে সংবিধান সংশোধন করে করতে হবে। কিন্তু 142 অনুচ্ছেদের কিছু সীমাবদ্ধতা আছে, কারণ আমি যেমনটা বলছিলাম যে জনগণ হচ্ছে সবার উপরে, এবং গণভোটে যখন জনগণ এই আদেশটাকে সম্মতি দিল এবং একটা সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে সম্মতি দিল, তখন জনগণের যেই সংবিধানের ব্যাপারে জনগণের যে সার্বভৌম ক্ষমতা আছে সেটা জনগণ সংবিধান সংস্কার পরিষদের কাছে ডেলিগেট করলো, যার ফলে সংবিধান সংস্কার পরিষদ সংবিধানের এক ধরনের ব্যাপক সংস্কার করার ক্ষমতা পেল। কিন্তু আমাদের সংবিধান, আমি যেমনটা বলছিলাম যে সংবিধান কিন্তু জনগণের উপরে নয় এবং সংসদ কিন্তু সংবিধানেরও নিচে, কারণ সংসদ তার ক্ষমতা প্রাপ্ত হয় সংবিধানের মাধ্যমে এবং এটাকে একটা প্রদত্ত ক্ষমতা বলা হয়, যে সংবিধান প্রদত্ত ক্ষমতা, এবং সংসদ এই প্রাপ্ত ক্ষমতা ব্যবহার করে যেই ডকুমেন্ট তাকে এই ক্ষমতাটা দেয় সংবিধান, তার কোনো মৌলিক পরিবর্তন করতে পারে না। এবং আপনারা জানেন যে আমাদের দেশে বহু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী কিন্তু আদালত কর্তৃক বাতিল করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটো বলা যায়, 8ম সংশোধনী যার মাধ্যমে হাইকোর্টকে বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করা হয়েছিল, এবং 13শ সংশোধনী যার মাধ্যমে দেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল। এবং এটা বাংলাদেশের সব মানুষই মানবেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের জন্য খুবই একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থা, কারণ আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে করা নির্বাচনগুলো সুষ্ঠু হয়, অন্য নির্বাচনগুলো তেমন সুষ্ঠু হয় না। কাজেই আমাদের দেশে যে একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হয়েছে গত 15-16 বছরে, যেটার আমরা সবাই ভুক্তভোগী ছিলাম, এবং শেষ পর্যন্ত হাজার হাজার তরুণ মানুষকে এবং দেশের সব স্তরের সব বয়সের মানুষকে জীবন দিয়ে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী অবস্থার অবসান ঘটাতে হয়েছে। এবং এখানে মানুষ শুধু যে জীবন দিয়েছে তা নয়, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছেন অনেকজন। জি।